আমি রানা। যেদিন আমি এই কথা লিখছি আমার দুই হাত কাঁপছে, কিবোর্ডে আঙুল পড়ছে, কিন্তু শব্দগুলো যেন জোর করে বের করে আনতে হচ্ছে। আমি জানি কেউ বিশ্বাস করবে না, আমিরও বিশ্বাস করতাম না, কিন্তু এখন বিশ্বাস না করাটা বিলাসিতা। এমন এক রাতের কথা, যে রাতের স্মৃতি এখনো ঘুম ভেঙে আমাকে দম নিয়ে উঠতে বাধ্য করে। আমরা তিনজন, আমি, রায়হান আর শুভ, কলেজের ফাইনাল ইয়ার। অ্যাডভেঞ্চারের নেশা আমাদের রক্তে। ছুটির দিনে কোথাও না কোথাও ঘুরতে বেরোতামই। একদিন একটি অদ্ভুত বাড়ির কথা বলে শুভ বলেছিল হাতির ঝিল থেকে দূরে নয় একটা পুরনো জমিদার বাড়ি আছে, লোকে নাকি রাতে গেলে আর ফিরে আসে না। চল না দেখে আসি, ভয়ে কেমন লাগে দেখি। রায়হান হাসি খুশি, ভয়কে পাত্তা দেয় না। রায়হান হেসে বলেছিল, ভূতটুত নাই রে ভাই, বেশিরভাগই বানানো গল্প। আমি তখনও দ্বিধায়, তবুও শেষ পর্যন্ত তাদের সঙ্গেই রওনা দিলাম। মনে হলো একটা রাতের জন্য গেলে কী বা হবে। বাড়িটা দেখা মাত্রেই আমার বুকের ভেতর কেঁপে উঠল। সন্ধ্যায় পৌঁছেছিলাম, চারদিক নির্জন, কেবল ঝিরঝিরে বাতাসে শীষের মতো শব্দ। ভাঙা দরজা, শ্যাওলা ধরা দেয়াল, জানালার লোহার গ্রিল মরিচায় পচে পড়তে বসেছে। আশেপাশে কোনো বাড়ি নেই, গাছের পাতাগুলো যেন স্থির, হাওয়া নেই, তবু শ্বাসরোধ করা কুয়াশা। রায়হান হাসতে হাসতে গেট ঠেলে দিল, চলো ক্যামেরাটা রেডি রেখো, কিছু পেলে ইউটিউবে আপলোড দিব। ভাঙা সিঁড়ি বেয়ে আমরা উঠলাম, সবকিছু নীরব, আমাদের জুতোর আওয়াজ ছাড়া আর কিছু নেই। দোতলায় পৌঁছে একটা বড় ঘর পেলাম। আগের মালিকের ভারী কাঠের বিছানা, ছেঁড়া পর্দা, ভাঙা আয়না। আয়নায় নিজের প্রতিফলন দেখেই আমি চমকে উঠলাম। আমার চেহারা স্বাভাবিক, কিন্তু চোখ দুটো অদ্ভুত রকম কালো দেখাচ্ছিল। আমি চোখ মুছতে আবার তাকালাম, এবার স্বাভাবিক। রায়হান বলল, আলো কম তাই, ওসব নিয়ে মাথা ঘামাস না। কিন্তু আমার বুকের গভীরে ভয় জানান দিয়েছিল। শুভ টর্চ জ্বালিয়ে রাখল। আমরা তিনজন বিছানায় পাশাপাশি বসে গল্প শুরু করলাম। একসময় শুভ বলল, এই বাড়ির মালিক নাকি তার স্ত্রীকে খুন করেছিল, স্ত্রীর গলা কেটে বিছানাতেই ফেলে রেখেছিল। হাসির রেশ মিলিয়ে যেতেই টক টক টক, দীর্ঘ করিডরে কারো পায়ের শব্দ, কেউ যেন আস্তে আস্তে হেঁটে এগিয়ে আসছে। আমরা তিনজন একসঙ্গে থমকে গেলাম। আমার পুরো শরীর কাঁপছিল। রায়হান টর্চ জ্বালিয়ে উঠে দাঁড়ালো। আমি দেখি কে। 10 মিনিট পার, রায়হান ফিরছে না। আমি আর শুভ দুজনেই উত্তেজিত এবং আতঙ্কিত। অবশেষে আমরা টর্চ হাতে তার খোঁজে বেরোলাম। করিডর দীর্ঘ, কুয়াশার মতো ধোঁয়া ভাসছে। হঠাৎ একটা দম বন্ধ করা চিৎকার, রায়হানের কণ্ঠ, যেন গলায় ছুরি ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা দৌড়ে গেলাম ওপাশের ঘরে। দৃশ্য দেখে আমি স্থির দাঁড়িয়ে রইলাম। রায়হান চেয়ারে বাঁধা, চোখ দুটো বিস্ফারিত, আর তার মাথার পেছনে কাউকে দেখা যাচ্ছে না। তার বুক নড়ছে না, হৃৎস্পন্দন শেষ। শুভ হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো। না না ভাই, উঠে দাঁড়াও। আমি কোনো মতে তাকে টেনে তুললাম। এখান থেকে বের হতে হবে, এক্ষুনি। আমরা পুরো বাড়ি দৌড়ে বের হবার পথ খুঁজতে লাগলাম। যে দরজা দিয়ে ঢুকেছিলাম তা নেই, কেবল ইটের দেয়াল। মনে হলো আমরা ঘরে নই, এক জীবন্ত ফাঁদে আটকা। শুভ মরিয়া হয়ে বলল, আমাদের কেউ ছাড়বে না, রায়হান মরে গেছে। এবার আমি তাকে বললাম, চুপ, শান্ত হও, ভয় দেখালে কিছু হবে না। কিন্তু তখনই পেছন থেকে এক ঠান্ডা বাতাস বয়ে গেল। আমরা দেখলাম সেই আয়নাটি করিডোরের শেষে, অথচ আমরা তো সেটা দোতলার ঘরে রেখে এসেছিলাম। আয়নায় দেখা যাচ্ছে আমরা দুইজন নই, পেছনে আরও একজন দাঁড়িয়ে আছে। মুখ নেই, শুধু ছায়া। শুভ আর আমি আতঙ্কে দৌড়াতে শুরু করলাম। করিডর অন্ধকারের মধ্যে যেন লম্বা হতে লাগলো, যেন বাড়িটাই নিজে বদলাচ্ছে। আমরা নিচে নেমে বড় হল ঘরে ঢুকলাম। শুভ হাঁপাতে হাঁপাতে বলল, আমি আর পারছি না, মনে হচ্ছে কেউ আমাকে টানছে। আমি তার হাত শক্ত করে ধরলাম। একসঙ্গে থাকলে কিছু হবে না। কিন্তু সে কথা শেষ হতেই হল ঘরের কলিয়ে ঝুলন্ত দড়ি হঠাৎ শুভর গলায় নিজে নিজে লুপ তৈরি করে বসে গেল। আমি চিৎকার করলাম, না শুভ, দৌড়া! কিন্তু সে দড়ির টানে উপরে উঠে গেল, 2 পা ছটফট করতে লাগলো। আর মাত্র কয়েক মুহূর্তে তার শরীর নিস্তব্ধ, চোখ বন্ধ। আমি ভেঙে পড়লাম মাটিতে, 2 বন্ধুর মৃতদেহ চোখের সামনে। আমি একা, পুরো বাড়ির নীরবতা যেন আমার গলা চেপে ধরছে। দৌড়াচ্ছিলাম অন্ধের মতো। হঠাৎ দেখতে পেলাম একটি জানালা আধখোলা, বাইরে চাঁদের আলো, শেষ আশা।
আমি টেবিল টেনে এনে জানালা ভাঙলাম। কাঁচে হাত কেটে রক্তে ভিজে যাচ্ছিল, কিন্তু আমি লাফ দিলাম। অন্ধকারে পড়ে গিয়ে মাথায় আঘাত। তারপর আর কিছু মনে নেই। চোখ খুললাম হাসপাতালে। লোকে বলল, ওই বাড়িতে তো কেউ থাকে না, 10 বছর আগে বন্ধ। আমি যখন বললাম ভেতরে আমরা 3 জন ছিলাম, তারা বলল সেই বাড়ি 2 বন্ধু সহ 3 জন ঢুকেছিল, কিন্তু তারা অনেক আগেই মারা গেছে। আমি বললাম, না না, আমি বেঁচে আছি। তারা শুধু চেয়ে থাকলো, হাসলও না, বিশ্বাসও করল না। অনেকে বলে আমি মানসিক ভারসাম্য হারিয়েছি, কিন্তু আমি জানি আমি বেঁচে ফিরে এসেছি। কখনো কখনো মনে হয়, আসলে কি আমি বেঁচে ফিরেছি, নাকি সেই বাড়িতে আমারও মৃত্যু হয়েছে? আর এখন যে লিখছি, সে কি সত্যিই আমি?